আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব আলম খান। আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইন্ডিয়ার যেই বোম্বে স্টক এক্সচেঞ্জ, সেই বোম্বে স্টক এক্সচেঞ্জে বিএসসি সেন্সেক্স যে ইন্ডেক্স পি রেশিও এবং ডিভিডেন্ড ইল্ড আমরা কোথা থেকে পেতে পারি, এবং এই পি রেশিওর সাথে আমি ভিডিওটি শেষের দিকে মার্কেটের পারফরমেন্সের একটা কম্প্যারিজন দেখাবো। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন পুরো ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য। তো বিএসসি সেন্সেক্সের যে পি রেশিও, মার্কেটের যে পি রেশিও, এটা আমরা যদি পেতে চাই তাহলে আমাদেরকে বিএসসি ইন্ডিয়া এখানে আসতে হবে, bseindia.com এই ওয়েবসাইটে আসতে হবে। এবং এরপরে আমরা যদি মার্কেটসে ক্লিক করি এবং তারপরে ইন্ডিসেস এখানে ক্লিক করে হিস্টোরিক্যাল ইন্ডিসেস ডাটা এখানে যদি আমরা ক্লিক করি, এবং এখানে হচ্ছে ইকুইটি রিলেটেড যে ইনফরমেশন এখানে আছে, এবং আমরা যদি নিচে আসি এখানে ইন্ডিসেস এখানে যদি ক্লিক করি তাহলে দেখব ইন্ডিসেস হিস্টোরিক্যাল প্রাইসেস অ্যান্ড রেশিওস। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা 1999 থেকে 2021 পর্যন্ত, 2021 অর্থ বছর, ইন্ডিয়ার অর্থ বছর শুরু হয়েছে এপ্রিল থেকে, তো 2020-21 অর্থ বছরে ইন্ডেক্সের হাই, লো, ক্লোজ, পিই রেশিও, পিবি রেশিও এবং ডিভিডেন্ড ইল্ড, এখান থেকে আমরা কিন্তু ডিভিডেন্ড ইল্ডটা পেয়ে যেতে পারি প্রতি বছরে। আর পি রেশিওটাও এখানে আছে। তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে পি রেশিওগুলো নিব মার্চ ক্লোজিং যে পি রেশিও, যেহেতু ইন্ডিয়ার ইয়ার এন্ড হচ্ছে মার্চ, সেই জন্য আমি মার্চ এন্ডের পি রেশিওটা নিব। তো মার্চ এন্ডের পি রেশিও নেওয়ার জন্য আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখব যে এখানে কিন্তু আমরা প্রতি মাসের ডেটা পেয়ে যাচ্ছি। প্রতি মাসের ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারি, এইভাবে প্রতি মাসের ডেটা পাচ্ছি। ইন্ডেক্স, এটা হচ্ছে ইন্ডেক্স হাই, লো, ক্লোজ, পি রেশিও, পিবি রেশিও, ডিভিডেন্ড ইল্ড, এখান থেকে কিন্তু আমরা ডিভিডেন্ড ইল্ডটাও পেয়ে যাচ্ছি। তো আমি যেটা করব যে প্রতি বছরেরই মার্চের পি রেশিও কত ছিল এবং ইন্ডেক্সের ক্লোজ কত ছিল সেটা নেব প্রতি বছর। তো এখানে যদি মার্চের এই 2020-এর পি রেশিও, তারপরে 2019-এর পি রেশিও, তো 2019-এর পি রেশিও এখানে আমরা এই 19-এর মার্চের পি রেশিও এবং ক্লোজ এগুলো এক্সেলে নিব। এক্সেলে যদি আমি নেই তাহলে এখানে 2020 থেকে 2000 সাল, মানে 2000 সাল থেকে 2020 পর্যন্ত এই ডেটাটা আমি এখানে নিয়েছি। ইন্ডেক্স কত ছিল, বিএসসি সেন্সেক্স ইন্ডেক্স অ্যান্ড পি রেশিও মার্চ ক্লোজিং এর ডেটা 2000 সাল থেকে 2020 পর্যন্ত, পি রেশিও 2000 সাল থেকে 2020 পর্যন্ত। এখন এই দুইটা ডেটাকে আমরা যদি বছরের সাথে মিলিয়ে একটা চার্ট ড্র করি তাহলে আমরা এরকম একটা চার্ট পেয়ে যাচ্ছি, যেখানে রাইট সাইডে পি রেশিওটা রিপ্রেজেন্ট করতেছে এবং লেফট সাইডে ইন্ডেক্সটা রিপ্রেজেন্ট করতেছে। ইন্ডেক্সটা কত ছিল, মানে এই যে লাইনটা রিপ্রেজেন্ট করতেছে ইন্ডেক্স, আর এই বারগুলো রিপ্রেজেন্ট করতেছে পি রেশিও। এই বারের উপরে কিন্তু পি রেশিওটা প্লট করাও আছে, পি রেশিওটা লেখা আছে যে কত পি রেশিও। তো এখানে আমরা আসলে দেখার চেষ্টা করব যে পি রেশিওর সাথে মার্কেটটা কিভাবে মুভ করেছে। এখানে যদি আমরা দেখি যে 2000 সালে কিন্তু পি রেশিওটা অনেক বেশি ছিল, 22 এর উপরে ছিল, এবং যেহেতু পি রেশিওটা রিস্কি জোনে ছিল, পরবর্তীতে মার্কেটটা ফল করে আসে। এখানে যেমন 5000 ছিল মার্কেট, সেখান থেকে ফল করে করে কিন্তু এখানে প্রায় 3000 লেভেলে চলে আসছিল, এবং তখন পি রেশিওটা দাঁড়িয়েছিল 13.74। তো 13 যেহেতু মানে খুবই কম পি রেশিও, তো হায়ার পি রেশিও ইন্ডিকেটস হায়ার রিস্ক আর লোয়ার পি রেশিও ইন্ডিকেটস লোয়ার রিস্ক। সো যেহেতু লোয়ার রিস্ক ছিল, তো এই টাইমে ইনভেস্টমেন্ট করলে মার্কেটটা বাড়াটা এক্সপেক্টেড ছিল, সো সেই হিসাবে মার্কেটটা কিন্তু ঠিকই বেড়েছিল। তো 2003-এর দিকে যেমন পি রেশিও কম ছিল, এবং তারপর থেকে মার্কেটটা এই 3000 লেভেল থেকে 15000 এবং আরও বেশি উপরে উঠেছিল। এটা যেমন আমরা নিয়েছি মার্চের ডেটা, মানে একটা মাসের ডেটা, কিন্তু আমরা জানি 2008-এর দিকে কিন্তু ইন্ডেক্স প্রায় 21000 লেভেলে চলে গিয়েছিল। তো পি রেশিও প্রায় 25-এর উপরে চলে গিয়েছিল। তো এখানে যেহেতু আমরা এক মাসের ডেটা নিয়েছি, সেজন্য ওই রিফ্লেকশনটা আসতেছে না, কিন্তু স্টিল এটাও হাই পি রেশিও ছিল, যার কারণে পরবর্তীতে কিন্তু মার্কেটটা একটা ফল হয়ে যায়। এখানে 21000 লেভেলে গিয়েছিল, যেটা এখানে 15000 লেভেল দেখাচ্ছে, যেহেতু এটা ক্লোজ
যে ইন্ডেক্স সেটা, এবং পরবর্তীতে মার্কেটটা ফল করে 10,000-এর নিচে চলে আসে এবং তখন পি রেশিওটা 12.68, খুবই লো পি রেশিও ছিল এবং তারপর থেকেও মার্কেটটা কিন্তু আবার বাড়তে থাকে এবং 2019-এ গিয়ে আবার পি রেশিওটা অনেক বেড়ে গিয়েছিল, 25-এর উপরে চলে গিয়েছিল, 27। তো এটাও খুবই রিস্কি। সো মার্কেট ফলটা অ্যাকচুয়ালি এক্সপেক্টেডই ছিল। তো পরবর্তীতে ঠিকই মার্কেটটা 2020-এ এসে এখানে ফল করেছে। এখন যেমন পি রেশিও হচ্ছে 19.55। তো এই সিনারিও কিন্তু আমরা গ্লোবাল মার্কেট, বাংলাদেশের মার্কেট বা সব মার্কেটেই দেখে যে পি রেশিও যদি অনেক বেশি বেড়ে যায় মার্কেটের পি রেশিও, তাহলে কিন্তু ঠিকই মার্কেটটা একটা না একটা সময় ক্র্যাশ করে যায়, মার্কেটটাকে আবার ফল করে যায়। আবার পি রেশিও যদি কম থাকে সেটা ঠিকই কোনো না কোনোভাবে আবার রিকভার করে যায় পরবর্তীতে গিয়ে। সেটা বাংলাদেশের মার্কেটের পার্সপেক্টিভে যে একটা ভিডিও আমি তৈরি করেছিলাম যে হোয়াট ইজ দ্য রাইট টাইম টু এন্টার ইন অ্যান্ড এক্সিট ফ্রম স্টক মার্কেট, সেখানেও আমি বাংলাদেশের মার্কেটের পার্সপেক্টিভ থেকে দেখিয়েছি যে ইন্ডেক্স পি যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে সেটা অনেক রিস্কি। সেই ভিডিওটি আপনারা চাইলে দেখে নিতে পারেন, ভিডিওটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ইন্ডেক্স তো ফল করেছে, তো এখন কি মার্কেটে ইনভেস্টমেন্ট করার টাইম? 20-র নিচে তো ইন্ডেক্স পি রেশিও। তো ইস্যুটা হচ্ছে যে এই ইন্ডিয়ান মার্কেট বা গ্লোবাল মার্কেটেই আসলে যে এই লকডাউনের যে একটা ইস্যু, লকডাউনের কারণে কিন্তু যারা বিজনেস যেগুলো, এই বিজনেসগুলো কিন্তু আসলে প্রফিটটা করতে পারতেছে না বা বিজনেসটাই করতে পারতেছে না, কারণ সব কিছু বন্ধ থাকলে তার বিজনেস ওইভাবে করা যায় না। তো পি রেশিও আসলে দুইভাবে কমতে পারে। একটা হচ্ছে যে কোম্পানির আর্নিং সেম কিন্তু মার্কেট ফল করে গেল, তো তাহলে পি রেশিও কমবে, কারণ প্রাইস ডিভাইড বাই আর্নিংস সেম, প্রাইস যদি ফল করে যায় তাহলে পি রেশিও কম হবে। আরেকটা উপায় পি রেশিও কমতে পারে, সেটা হচ্ছে প্রাইস সেম থাকে, মানে মার্কেটের ক্ষেত্রে যদি মার্কেটের ইন্ডেক্স চিন্তা করি, মার্কেটের ইন্ডেক্স সেম কিন্তু আর্নিংস বাড়লো, তাহলেও পি রেশিও কমতে পারে। এবং পি রেশিও বাড়তেও কিন্তু পারে এরকম দুইটা কারণেই, যে ইন্ডেক্স সেম আছে কিন্তু আর্নিংস কমে গেল, তাহলে কিন্তু পি রেশিও বাড়বে। আবার আর্নিংস সেম আছে, মার্কেট বেড়ে গেল, তাহলেও পি রেশিও বাড়বে। তো এখন ইস্যুটা হচ্ছে যে মার্কেটের আর্নিংস এই ইন্ডেক্সটার ভিতরে যে সমস্ত কোম্পানি আছে সেই সমস্ত কোম্পানির যদি আর্নিংস কমে যায় তাহলে কিন্তু ইন্ডেক্স এই লেভেলে থাকলেও পি রেশিওটা বেশি থাকবে, বেশি হবে। এখনও হয়নি, কিন্তু আর্নিংসটা যখন আসবে পরবর্তীতে কম আর্নিংস, তখন কিন্তু পি রেশিও বেশি হবে ইন্ডেক্স এই লেভেলে থাকলেও। এখন একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা চিন্তা করি, বোঝার সুবিধার্থে আমরা যদি চিন্তা করি যে কোম্পানি, এখন যে কোম্পানিগুলো আছে ইন্ডেক্সের ভিতরে, তাদের অন অ্যাভারেজ সব কোম্পানি যদি আমরা চিন্তা করি, অন অ্যাভারেজ 50%, কারো বেশি কারো কম, কারো হয়তো আর্নিংস ফল করবে না, বাড়বে উল্টা। তো সব কিছু মিলে আমরা সব কিছু যোগ করলে যদি আমরা এইভাবে চিন্তা করি যে ওভারঅল মার্কেটের আর্নিংস 50% ফল করবে, এরকম যদি চিন্তা করি, তাহলে কিন্তু পি রেশিও এই ইন্ডেক্সও যদি থাকে, বর্তমানে যে এই লেভেলের ইন্ডেক্স, সেই ইন্ডেক্সও যদি থাকে, তাহলে কিন্তু পি রেশিও 40 হয়ে যাবে যদি আর্নিংস অর্ধেক হয়ে যায়। তো 40 পি রেশিও কিন্তু খুবই রিস্কি। আমি বলতেছি না যে আর্নিংস 50% কমে যাবে, কিন্তু বিষয়টা যদি এরকম হয় তাহলে কিন্তু পি রেশিওটা বেশিই থাকবে। সো এখনই এটা বলা যাবে না যে মার্কেট খুব সেফ ফর ইনভেস্টমেন্ট, কারণ আর্নিংসগুলো এখনও আসা শুরু হয়নি। পরবর্তীতে যেই কোয়ার্টার্সগুলো আসবে সেই কোয়ার্টার্সগুলো আমরা যখন দেখব তখন আমরা বুঝতে পারবো যে আর্নিংসটা কোন লেভেলে যায়, এবং তার সাথে সাথে পি রেশিওটাও আমরা কম্পেয়ার করে দেখব মার্কেটের সাথে। তবে হ্যাঁ, এরকম সিচুয়েশনেও কিছু কিছু কোম্পানি হয়তো বা আর্নিংস বাড়বে, যারা হয়তো ই কমার্স টাইপের বিজনেস, যারা অনলাইন টাইপের বিজনেস, হোম ডেলিভারি রিলেটেড বিজনেস, ওই টাইপের বিজনেসগুলোর হয়তো আর্নিংস বেড়েই যাবে। এই খারাপ সিচুয়েশনে বরং তাদের আর্নিংস আরও বেশি বাড়বে, এরকম কিছু এক্সেপশনাল কোম্পানি থাকবে, তাদের হয়তো বা শেয়ার প্রাইস বাড়তে পারে। কিন্তু ওভারঅল মার্কেটের ব্যাপারে কিন্তু এটা বলা যাচ্ছে না যে আর্নিংস বাড়বে, বরং আর্নিংসটা ওভারঅল মার্কেটের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সব কোম্পানির ক্ষেত্রে যদি আমরা নেই, তাহলে হয়তো বা কিছু কোম্পানি ভালো করবে, কিন্তু ম্যাক্সিমাম কোম্পানির অবস্থায় কিন্তু খারাপের দিকেই যাবে। সো এখনই যে ইনভেস্টমেন্ট করার মতন টাইম, ব্যাপারটা এভাবে বলা যাবে না। তবে মানে ইন্ডেক্সে ইনভেস্ট করার মতন টাইম না, তবে হ্যাঁ, কিছু স্পেসিফিক স্টক যদি চুজ করা যায় যেগুলো এইরকম সিচুয়েশনে ভালো করবে, সেগুলোতে ইনভেস্ট করা যেতে পারে। আর হ্যাঁ, যদি কোম্পানিগুলো লকডাউন তুলে দেওয়ার পরে অনেক ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারে, বিজনেসে আবার খুব স্ট্রংলি ব্যাক করতে পারে, তাহলে অবশ্যই আর্নিংসটাও আবার বাড়বে, এবং আর্নিংস যদি বেড়ে যায় তাহলে পি রেশিও কম থাকবে, তখন হয়তো ইনভেস্টমেন্ট করার মতন সময় আসতে পারে। কিন্তু নেক্সট 3 মান্থস বা 6 মান্থসের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, আর্নিংস খুব বেশি বাড়া আসলে, ওভারঅল মার্কেটের যে আর্নিংস সেটা খুব বেশি বাড়া আসলে খুব তেমন কোনো উপায় নেই। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না।
আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।